নমস্কার সকলকে। এই ধরনের কোনো ভিডিও শ্যুট করতে হবে বুঝতে পারিনি। 2023 22nd of December বিকেল 5টায় মহারাজা অন্য জগতে পাড়ি দিয়েছে। আশা করছি সেখানে এসে ভালো আছে। এই দিনটা দেখার জন্য প্রস্তুত তো ডেফিনেটলি কখনোই ছিলাম না। যেদিন থেকে সম্পর্কটা শুরু হয়েছিল আমি কোনো রকমভাবেই সম্পর্কটার প্রতি উৎসাহী ছিলামও না, আর আমি ওকে কোথাও থেকে টেনে খুঁজে বেরও করিনি, কারণ আমি তখন দুর্গাপুরে থাকতাম। কোনো একরকমভাবে যোগাযোগ তৈরি হয়েছিল এবং দিনের পর দিন আমাদের এই আমি যেখানে থাকি বেহালা পর্ণশ্রীতে এসে ও দিনের পর দিন ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থেকেছে। এরকমভাবে একটা সম্পর্ক শুরু হয়েছিল। তো শেষ পরিণতিটা এই যে লাস্ট 6 মাস ধরে যে যন্ত্রণাময় জীবনটা কাটাচ্ছি, তার জন্য আমি কোনো রকমভাবেই প্রস্তুত ছিলাম না। এবং সব থেকে খারাপ, অনেকটা কম বয়সে যে বৈধব্য জীবনযাপন করছি, এটার জন্য মেন্টালি কোনো রকমভাবেই আমি কিন্তু প্রস্তুত ছিলাম না। জেনারেলি হাজব্যান্ড বয়সে বড় হয়, ওয়াইফরা ছোট হয়, জেনারেলি এরকমভাবেই আমাদের সমাজে হয়ে আসছে। তো সেই হিসাবে আমার থেকে 6 বছরেরও বড় ছিল। যখনই আমাকে মানে কি বলবো, ইচ্ছাকৃত ভয় দেখাতো মরে যাওয়ার, কারণ আমি পৃথিবীতে কোনো জিনিসে সেরকমভাবে ভয় পেতাম না। ডেসপারেট আমি কখনোই নই। অনেকেই আমাকে ডেসপারেট বলে আমার বর্ণনা করছেন, আমি কখনোই ডেসপারেট ছিলাম না। ডেসপারেট থাকলে অনেক কিছুই করে দেখানো সম্ভব ছিল, কিন্তু কোনো স্টেপই তো আমি কখনো নিইনি। আমি বরাবর একটা ব্যাপারেই ভয় পেয়েছি, যখন মহারাজা কিংশুক যখন বলতো ও মরে যাবে। এই একটা ওয়ার্ড আমার কাছে সারা জীবন খুব ভয়ের ছিল, কারণ সব কিছু মেনে নিতে পারবো। ঠাকুমা দাদু যখন মারা যায় তখন কিংশুক আমার সাথে ছিল, আমার সাথে কেওড়াতলাতে গেছিল, সমস্ত নিয়ম কানুন অনুযায়ী ছিল। কিন্তু আজকে যখন ও সেখানে শোয়ানো অবস্থায় ছিল, আমি সেটা মেনে নিতে পারিনি। সেটাই এই বয়সে, এত কম বয়সে, এটার জন্য না মেন্টালি প্রস্তুতি ছিলাম, না কখনো এটা আমি স্বপ্নেও ভেবেছিলাম। মানে ওর ব্লাড ক্যান্সার হওয়ার পরও আমার শুধু ঈশ্বরের কাছে বলে গেছি, একই সাথে থেকে যদি ওর এই রোগটা আসতে পারে, ওই রোগটা আমার এলো না কেন। যেভাবেই হোক 1 বছর 2 বছর, ডক্টর বলেছে 5 বছর, ওই 5 বছরের মধ্যেই যেন আমাকে আগে নিই না। মানে আমি এরকম দিন আমি দেখতে পারবো না যে পৃথিবীতে ও নেই, ওকে ভেবে আমাকে কোনো কাজ করতে হবে। যখন আমাকে এরকম ভয় দেখাতো, আমি ওকে একটাই কথা বলতাম, কেন আমাকে সিঁদুর পরে এরকমভাবে তোমার দেখতে ভালো লাগছে না? আমি তো জানি আমাকে শাখা সিঁদুর এটাতেই আমি মিষ্টি দেখতে লাগি, কারণ ওই ফাউন্ডেশন লাগিয়ে কম্প্যাক্ট লাগিয়ে মুখে ওইরকম মেকআপ আমি করতেও শিখিনি, জানিও না আর পারিও না। আজও অবধি ঠিক করে আইশ্যাডো লাগাতে পারি না। আজও অবধি আইলাইনার লাগাতে গেলে আইলাইনার ওপর দিয়ে লেগে যায়। কাজল লাগাতে গেলে ঠিক করে কাজলও লাগাতে পারি না। মানে আমি কখনোই যে সাজতে পারি সেটা নয়, তবে ঈশ্বর যতটুকু দিয়েছে তাতেই আমার মনে হয় আমি যথেষ্ট সুন্দর, যথেষ্ট মিষ্টি আমি মনে করি। তো সেখানে দাঁড়িয়ে ওকে বারবার বলতাম, এটাতে আমার সুন্দর লাগছে না, দেখো এটাতেই তো বেশি সুন্দর লাগছে, এগুলো যদি না থাকে তাহলে তো আমাকে একেবারেই খারাপ দেখতে লাগবে। আজকে সেই দিনটার জন্য যে মানসিক জোরটা লাগে, আমি প্রস্তুত ছিলাম না। ওই দিনের বর্ণনা এরকমভাবে আমি করতে পারবো না। ওই দিন দুপুর থেকেই একটা ঝড় এসেছিল, যেটা নিয়ে অন্য কোনো দিন কথা বলবো। আজকের এই ব্লগে আমার একেবারেই ওই ফালতু কাউকে নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। তবে বিকেল 5টা থেকে আমার কাছে প্রচুর ফোন কলস এসেছিল।
এবং কিছু কিছু মাধ্যম থেকে ফোন কলস এসেছিল, যেগুলো থেকে অসুস্থ থাকা অবস্থায় আসেনি। দ্যাটস ওয়াই আমি কারো ফোন কলস রিসিভ করিনি, কারণ আমি বুঝতেও পারিনি যে এতটা সিরিয়াস কন্ডিশন, বা ডক্টর তখন অলরেডি জবাব দিয়েছিল সেদিন বা তার আগের দিন থেকে। আমার কান অবধি খবরগুলো তো আসেনি। তবে এটুকু জানতাম বরাবরই যে ফিল্ডেও কাজ করে, ফেসবুকের মাধ্যমেই হয়তো খোঁজটা পাবো, হয়তো শেষ দেখাটা দেখতেও পারবো না হয়তো। তো কেন জানি না ওই সপ্তাহে শুক্রবার ঘটনাটা ঘটলো, মঙ্গলবার থেকে আমি টিকতে পারছিলাম না বাড়িতে। এই যারা বলছে এত কথা না, আমি জানি না কে কি বলছে, আমি শুনতেও চাই না, জানতেও চাই না, আমি লিটারেলি বিরক্ত, আর এই ব্যাপারগুলোতে আমি থাকতেও চাইছি না। তবে মঙ্গলবার থেকে আমি কেন জানি না আমার মনের মধ্যে একটাই কথা হচ্ছিল যে আমার কিছু ভালো নেই, কিছু একটা ঘটতে যাচ্ছে যেটা আমি প্রেডিক্ট করতে পারছি না। মানে এমনও হয়েছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4টে দিন সকালে যখন ঘুম থেকে উঠছি, ডান দিকে ফোনটা রাখা থাকে, যখন ফোনটাতে হাত দিচ্ছে শুধু আমার ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন আমি কোনো কিছু আমার সোশ্যাল মিডিয়াতে দেখতে না হয়। কেন জানি না একটা অদ্ভুত একটা মানে মনের মধ্যে কিছু একটা চলছিল, কি থেকে কি হচ্ছিল বুঝতে পারছি না। কাউকে জিজ্ঞেস করার মতো স্কোপ নেই, না সেরকমভাবে ওর বন্ধু বান্ধবদের চিনি, যেরকম দু একজনকে চিনি তারা সে আর নট ইন্টারেস্টেড বলে তারা কোনো খবর আমায় বলতে পারবে না জানতাম। আর চোখের সামনে বেশ কিছু ইনসিডেন্ট দেখছিলামও, সেগুলো দেখে আমার সিক্স সেন্স আমায় বলছিল, আর আমার মন আমাকে জানান দিচ্ছিল যে কিছু একটা ঘটছে। তো শুক্রবার যখন সন্ধ্যে 7:30টার সময় ফাইনালি কোনো একজন ভাই জানালো, তখন আমার ফার্স্ট রিয়াকশন ছিল আমি আর কি করব, আমাকে আর জানিয়ে কি হবে, আমি তো একবারও দেখতে পেলাম না, যাকে চোখে হারাতাম সে বাইরে গিয়ে আমার সম্বন্ধে কি বলেছে, অনেক কথাই কানে এসছে, ইট ডাজন্ট ম্যাটার, আমার কখনোই কোনো ম্যাটার হয়নি। কারণ ভালো পরিস্থিতিতে আমরা যেমন ভালো কথা বলি, মাথা গরম হয়ে গেলে প্রচুর খারাপ কথা বলি। আর লাস্ট 6 মাসে বিভিন্ন ধরনের ইনসিডেন্ট চোখের সামনে দেখেছি, বিভিন্ন ধরনের ইনসিডেন্ট পোস্ট হয়েছে, সেগুলো হওয়ার পরেও আমি নির্বিকার ছিলাম। মানে এই সহ্য ক্ষমতাটা আমি কোত্থেকে পেয়েছিলাম আমি সত্যিই জানি না, হয়তো ঈশ্বর সে সহ্য করার ক্ষমতাটা দিয়েছিল। অনেক কিছু মানুষটা লেখার পরেও আমি কখনোই কোনো রিপ্লাই কোনো সোশ্যাল সাইটে গিয়ে লিখিনি কেন, আমার মনে হয়েছিল যদি কখনো মানুষটা না থাকে আমি যেন আমার বলা কথা থেকে কোনো কষ্ট না পাই, সেই কারণে আমি কোথাও কোনো কিছু কখনো লিখিনি বা বলিও নি। তবে আজকে থ্যাঙ্কফুল ফিল করছি, অনেকে আমার ইউটিউব ব্লগ করা নিয়ে অনেক কথা বলেছেন, তবে আজকে নিজেকে ইউটিউব একজন ছোট্ট ব্লগার হিসেবে নিজেকে খুব গর্ব অনুভব হচ্ছে। কারণ দিনের শেষে আমার ওর প্রতি ফিলিংসটা এত কথা বলার পরেও আমার ভেতরের অনুভূতিটা সেই জায়গাতেই থাকবে, আবেগটা সেই জায়গাতেই থাকবে, দুঃখটা সেই জায়গাতেই থাকবে। সেইটার ভাগ না আমি সোশ্যাল মিডিয়াতে কাউকে লিখে বোঝাতে পারবো, কখনো মানে প্রেমের সময়টাও আমি লিখে কাউকে দেখাতে চাইনি, আজকে দুঃখ যন্ত্রণাটাও কাউকে লিখে পিন পোস্ট করে দেখাতে পারবো না। কারণ এখানটা কেটে ছিঁড়ে কাউকে আমি এটা শো করতে পারবো না, মানে কেউ বুঝতে পারবে না, সেই বুঝবার জন্য যে মানসিকতা দরকার সেই মানসিকতা আমার প্রতি না থাকলে, সেই ভালোবাসা স্নেহের জায়গা আমার প্রতি না থাকলে সেটা বোঝা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। তবে একটা কথা না বললেই নয়, যে আমি মনে করি আমার সাথে টোটাল 9 বছরের সম্পর্ক ছিল, একটা প্রেমের সম্পর্কে কোনো মানুষের সঙ্গে তার অনুভূতি, আর সংসার করার পরে কোনো মানুষের সঙ্গে সেই স্বামী স্ত্রীর যে কেমিস্ট্রিটা হয় সেটা একেবারে অন্য রকমের। আমার এই মুহূর্তে ওর সাথে প্রেম করার সময় কি কি কথা হয়েছিল না হয়েছিল এটা খুব একটা মনে পড়ে না, তবে বিয়ের পরে রসায়নের অনেক কিছুই মনে পড়ে, অনেক কথা মনে পড়ে যেগুলো অত্যন্ত ব্যক্তিগত, যেগুলো কাউকে বলে
তাদের চোখে লাগার জন্যও বলবো না, মানে ব্যক্তিগতভাবে আমি বলতেই চাই না। কিছু ব্লগের মাধ্যমে তো এখন ওর হাঁটা চলা মুভমেন্ট, ওর জোকারি দেখতে পাই। কিছু কিছু জায়গায় ও এমন জোকার করতো যে ইচ্ছা করে আমি সেগুলোকে তুলে রাখতাম, যে আমি আমার এই 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 সিনটা তো খুব দেখতে ভালো লাগলো, এটা আজীবন রেখে দেবো। এরকম ছোটো ছোটো কিছু ক্লিপিংস ব্লগ এডিট হয়ে পোস্ট হয়ে যাওয়ার পরেও ডিলিট করতাম না। একটা ব্লগে হয়তো আপনাদের মনেও আছে, ব্লগটা শুরুই হয়েছিল ও ম্যাগির বাটিটা নিয়ে একদম খালি গায়ে ওপেনলি বসে আছে। ওকে আমি জিজ্ঞেস করছি, এই তুই কি খাচ্ছিস? ও জিপটা বের করে করে ম্যাগি খাচ্ছি, এরকম কিছু একটা মনে হয় বলেছিল। তো সেই ভিডিওটা এডিটের পরেও সেই ভিডিও ছোট্ট ওই ক্লিপিংসটা আমি আজও রেখে দিয়েছিলাম। ওকে এতটা কিউট, এতটা বিউটিফুল দেখতে লাগছিল। তো ওগুলো আমার কাছে একান্ত ব্যক্তিগত। যারা সেগুলোকে অস্বীকার করবে, আমি কখনোই কাউকে খুব একটা যে প্রায়োরিটি দিয়েছি তা নয়। তবে এটুকু বলতে পারি, জীবনে একজনকেই ভালোবেসেছিলাম। অন্তর দিয়ে ভালো না বাসলে সবাইকে ছেড়ে দিয়ে সেই মানুষটার কিছু না থাকার পরেও তার দিকে এগিয়ে যাওয়া যায় না। আর আজকে দাঁড়িয়েও এখনও অবধি 9 বছরে দ্বিতীয় কোনো পুরুষের দিকে তাকিয়ে দেখিনি। আমার মতো মেন্টালিটি মানুষ আস্তে আস্তে নিজেকে একটু একটু করে উঠে দাঁড়াচ্ছিলাম, একটু একটু করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলাম। হয়তো আমাকে মুক্তিটাও দিয়ে যেতে পারতো, দেয়নি। আজকে মনে হচ্ছে ও দিতে তো কখনোই যায়নি। কার কাছে কি বলেছে একটু আগেই বললাম, তাতে নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে বারে বারে আমাকে বলে গিয়েছিল, বারে বারে সংসার করার সময়ও বিভিন্ন সময়ে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। আমি বলেছি তুমি ডিভোর্স দিয়ে দাও আমাকে, তুমি ভালো থাকে অন্য জায়গায় চলে যাও। শুধু একটাই কথা বলে গেছিল, জীবনে আমি কখনো তোমাকে ডিভোর্স দেবো না। আমার 50, 60, 70, 80, 100টা আমার গার্লফ্রেন্ড থাকবে, বউ তো একটাই, ডিভোর্স আমি তোমাকে কিছুতেই দেবো না। তারপরেও আমি এগিয়েছিলাম, কিন্তু ফাইনালি ডিভোর্সটা দিল না। ওর পদবি ওর গোত্রে রেখে দিয়ে চলে গেল। দিয়ে ডিভোর্স হয়ে গেলে অ্যাটলিস্ট আমার এই বিধবার জীবনটা থাকতো না। আমাকে ওর জন্য যে যে নিয়মগুলো করে যেতে হচ্ছে, এখন অবধি ব্লগ আমি শ্যুট করতে পারিনি। একদিন হয়তো সারাদিনের ভিডিওটা আপনাদের করে দেখানোর চেষ্টা করব। সেই নিয়মগুলো আমাকে করতে হতো না। এত নিষ্ঠা ভরে সবটা করেছিলাম বলে শেষের এই কটা দিন ও নিষ্ঠা ভরেই ওর নিয়মটাকে পালন করার চেষ্টা করছি। তবে শেষ অবধি কতটুকু পারবো সেটা আমি জানি না। আর স্বাভাবিক জীবনে কতটা তাড়াতাড়ি ফিরতে পারবো সেটাও আমি জানি না। কারণ যারা এই আজ একটা ছেলে কাল একটা ছেলে নিয়ে ঘুরে বেড়ায়, সেই মেন্টালিটির মানুষ তো কখনো ছিলাম না। তাই এই মুহূর্ত অবধি অ্যাকসেপ্ট কাউকে করতে পারিনি। যদিও এটা একেবারে সদ্য একটা কেটে যাওয়ার পরে যে সদ্য ঘাটা হয় সেটা এই মুহূর্তে। তবে আগামীতেও আমি জানি না কত তাড়াতাড়ি বা কত দেরিতে আমি কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো কি না আদৌ। আগামী জীবনটা আমার কি হতে যাচ্ছে সেটা নিয়ে এখনই বলতে পারবো না। তবে ব্যক্তিগতভাবে আমার কষ্টটা যেমন আমার যন্ত্রণাটাও আমার চোখের জলটা আমার মুখের হাসিটাও আমার ছিল। ওকে নিয়ে আমার ভালো স্মৃতিগুলো একান্তই আমার ব্যক্তিগত। তবে ইউটিউব ব্লগকে ধন্যবাদ যে আমি যার ভাবনাতেই এটা শুরু করি না কেন, তার মাধ্যমে ওকে রেখে দিয়েছি আমার ব্লগের পর্দায়। আলটিমেটলি ওকে আমি সব জায়গা থেকে নিজে সরে গিয়ে ভালো থাকতে দিতে চেয়েছিলাম, যে তুমি সুস্থ থাকো, তুমি বেঁচে থাকো। আমাকে অনেকবার বলেছিল ভালোবাসার আসল অর্থ হলো ত্যাগ করা। আমি কিন্তু ত্যাগ করে চলে গেছিলাম। আমি লাস্টও ওকে যখন আমি ইয়ে থেকে ওই রামপ্রসাদ থেকে শুটিং শেষে নভেম্বরের দিকে যখন ও ফিরছে, আমি নিচেই গ্যারেজে দাঁড়িয়ে ফোনে কথা বলছি। ও যখন ফিরছে, ওকে মানে লিটারেলি আমি রোগা মানুষ, কিন্তু আমার থেকেও রোগা। ওইটা দেখে আমি মানে নিতে পারিনি যে যাকে আমি এত সুন্দর খাইয়ে হৃষ্টপুষ্ট বানিয়েছি তার চেহারার একই অবস্থা।
আর কেউ হয়তো বিশ্বাস করবে না, কারণ আজকালকার দিনে প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করে না। 22 অগাস্টে ওর গলব্লাডার স্টোনটা ডিটেক্ট হয়। আমি জেনেসিসে নিয়ে গিয়ে ওর মানে ও যে ডক্টর বলেছিল সেখানেই নিয়ে গেছিলাম, সেখানেই নিয়ে গিয়ে দেখিয়ে সবটা হয়। আজকে নেই, সে বিশ্বাসও করবে না এবং জানিও না ও কাকে কি বলে রেখে গেছে। আমার মনে আছে অগাস্টে বললাম অপারেশনটা করাও না, সেপ্টেম্বরেও ও একটা শুটিংয়ের অজুহাত দিল, হলো না। অক্টোবরে পুজো ছিল, পুজো থেকে ফিরে আসি, তারপর নভেম্বরে এবার করাও। নভেম্বরে বকখালিতে একটা শুটিং ছিল, আমি এই মুহূর্তে ওয়েব সিরিজটার নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি, আমার মনে পড়ছে না, সেটা শুটিং ছিল, তার ব্লগ আছে আমার কাছে, তো গেল না। ডিসেম্বরে করাও, ডিসেম্বরে আমার ঘাটশিলা যাওয়ার আছে, হলো না। জানুয়ারি ফেব্রুয়ারি মন্দারমণি না মুকুটমণিপুরে এলো, মুকুটমণিপুর আমাদের গ্রামের উপর দিয়ে ও মুকুটমণিপুর শুটিংয়ে গেল, করলো না। আফটার দ্যাট এপ্রিল মাস পড়লো, চলে গেল দিনাজপুরে একজন অ্যাস্ট্রোলজার ভদ্রলোকের সাথে ওর মিট হয়েছিল, সেখান থেকে একজন কি নতুন প্রডিউসার না কি পেয়েছে বলে চলে গেল, করলো না। মে মাসেও একই রকম ঘটনা। ফাইনালি যখন জুন মাসের প্রথম থেকে ও খেতে পাচ্ছে না, ও মে মাসে, আমার মনে আছে মে মাসে আমি দেশবাড়িতে গেছিলাম, দুটো বিয়ে বাড়ি ছিল বলে, আর ওর সেই সময় ওর ইয়েতে শুটিং পড়েছিল, ওই এপ্রিল মের সময় নিমফুলের মধুতে, তখন আমি কলকাতায় ছিলাম না। এবার কে কখন ওর জীবনে এসেছে সে আমি বলতে পারবো না, কারণ আমি সবসময় প্রত্যেককে স্পেস দিতে ভালোবাসি। প্রত্যেকের ব্যক্তিগত জীবন বলে একটা বস্তু আছে, আমি সেখানে ঢুকতাম না, সেটা স্বামী হোক বা আমার মা বাবাই হোক বা বন্ধুবান্ধবী হোক, আমি কখনোই ঢুকিনি। আর জুন মাসের প্রথম থেকে যখন ও এরকম আমি খেতে পাচ্ছি না, আমাকে এই কথাটা বারবার বলতো, দেখো না তুমি আমায় খাইয়ে খাইয়ে রান্না করে খাইয়ে কি মোটা বানিয়েছিলে, আমি দেখো কীরকম রোগা হয়ে যাচ্ছি, দেখো এরকম করতো। ও বলতো গলব্লাডারে স্টোন, আমি জানতাম না, কারণ এই স্টোন বা এই ধরনের রোগ আমি কখনো সামনে থেকে দেখিনি, মানে ক্যান্সারের পেশেন্ট কীরকম হয় আমাদের পরিবারে যেহেতু আমি কখনো দেখিনি, তাই আমি বলতে পারবো না। তো আমার মনে হচ্ছে সেটারও ব্লগেই আছে। ওকে আমাদের বিবেকানন্দ হসপিটালে যখন আমি ইউএসজি করাতে নিয়ে এলাম, যে ইউএসজিটা করানো রইল, আমার মা বাবা ইয়েতে যাবে, ওই আমাদের খুঁটি পুজোর জন্য বাড়িতে যাবে, আপনার তো অনেকেই জানেন বাড়িতে দুর্গা পুজো হয়, তো খুঁটি পুজো থেকে ফিরে আসার পরে আমি অপারেশনটা করাবো। তখন অলরেডি বাবা অ্যান্টিবায়োটিক কিনে দিয়েছে, ওর অ্যান্টিবায়োটিক চলছে সে অবস্থায়, অপারেশনের আগে তো অ্যান্টিবায়োটিক খেতে হবে। বা আমার ফিরে এলেই অপারেশনের ডেট হবে, অত দূর অবধি রইলই না। আমাদের মধ্যেকার একটা সাংসারিক অশান্তির জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে এলো, তারপরে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল, ফাইনালি রোগটা বাড়ি থেকেই ডিটেক্ট হয়েছে। এর জন্য আমার দিকে আঙুল তুলে অবভিয়াসলি লাভ নেই, কারণ আমি কতবার বলেছি সেটা আমি জানি, ঈশ্বর জানে। আর যদি ওর আত্মা আমার ধারে কাছে কোথাও থেকে থাকে, যদি আমার কথাগুলো শুনতে পেয়ে থাকে, তাহলে ও নিজেও জানে। একমাত্র ওর জন্য পৃথিবীর সব কিছুই ছেড়ে গেছি, ওকে ভালো ও যাতে থাকে তার জন্য অনেকবার বুঝিয়েছি, ভালোভাবে জীবন কাটাতে বলেছি, ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি সেটা কেউ না শোনে না নেয়, সেটা তো একান্তই আমার একার দায়িত্ব নয়। আর যারা আমার দিকে আঙুল তুলছে তাদেরকে আমার একটা প্রশ্ন অবশ্যই থেকে গেল, আমি শ্মশানে গিয়ে শুনলাম ও 3টে কেমো নেয়নি। আজকে যারা এতগুলো কথা বলছে, আমি ঘাড়ে ধরে নিয়ে গিয়ে ওর অনেক কিছু করাতে পারতাম, টেস্ট করাতে পারতাম, চিকিৎসা করাতে পারতাম, অনেক কিছুই বলছে, তারা খুব ভালো করে জানে যে ঘাড়ে ধরে নিয়ে যাওয়ার মতো ছেলে ও ছিল কিনা, ওর নিজের জেদের বাইরে গিয়ে কখনো ওকে দিয়ে কেউ কিছু করাতে পেরেছে কিনা, সব থেকে ভালো তার নিজস্ব পরিবারের লোকেরা আরও ভালো জানে। তো আমার একটাই প্রশ্ন সেখানে, আমি যদি ঘাড়ে ধরে নিয়ে গিয়ে ও চিকিৎসা করাইনি বলে আমি ব্লেম নিই, তাহলে তারা কেন ঘাড়ে ধরে নিয়ে গিয়ে তার 3টে কেমো নেওয়ালো না? অগাস্টে, অক্টোবরে, নভেম্বরে কেমো নেয়নি, আমি তো তখন ওর ধারে কাছে কেন, আমি তো কোনো প্রান্তেই ওর ছিলাম না। তারপরেও যখন জুলাই প্রথম শুনলাম হসপিটালে ভর্তি, ক্যান্সার হয়েছে, তখন কিন্তু আমরা বা আমার পরিবার ভাবিনি যে ভিটেমাটি বিক্রি হয়ে যাবে, ওকে ট্রিটমেন্টের পয়সা দিয়ে কী হবে, ও তো আমাকে ছেড়ে চলেই গেছে। না ভেবে কিন্তু 1,42,000 টাকা দিয়ে এসেছি, ওর ট্রিটমেন্ট শুরু করিয়ে এসেছি, যেখানে ও 3 দিন ট্রিটমেন্ট হোল্ডে ছিল। তার
তারপরেও আমার বাড়ির লোক ব্যবস্থা করেছে, মামা ব্যবস্থা করেছে, বোম্বে টাটা, ওকে আমি ফোনে বলেছে ভেবে জানাবো। আমার বাবা ব্যবস্থা করলো ন্যাশনাল মেডিকেলের ভর্তির জন্য, সরকারি জায়গা হেমাটোলজি বিভাগে আমাদের চেনা জানা লোক আছে, ও যেহেতু ওর রক্তের রোগ, সেখান থেকে ও সুন্দর একটা ট্রিটমেন্ট পাবে। ও সেটা অস্বীকার করলো, ও বলল আমার মা বাবা ভাই ছাড়া আমি কারোর সাহায্য নেব না। এখানে আমার আর দোষ কোথায়? এখানে আমার দোষ কোথায় সেটা আমি ঠিক জানি না। ওখানেও তো ও জেদই করলো, জানি না। আমার এখানে আর সত্যি কিছু বলার নেই, যাকে নিয়ে বলো সে নিজেই নেই। তবে যে জীবনটা আমাকে ও দিয়ে গেল সেটা হয়তো আমার কপালে ছিল, কিন্তু এত তাড়াতাড়ি ওর যাওয়াটা ছিল কিনা আমি ঠিক জানি না। অ্যাস্ট্রোলজি বিশ্বাস করতাম, কিন্তু কেউই কখনো বলেনি যে এত কম দিনের আয়ু। তাহলে অবশ্যই এই বিয়েটা আমি নিজেই করতাম না, এই বিয়েটা। তাহলে যে এত কম দিনের আয়ু, যেখানে সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে, প্রেমিকা হিসেবে থাকা যায়, কিন্তু বিবাহিত সম্পর্কে সেটা জড়ালে বিধবা জিনিসটা মেনে নেওয়ার মতো আমার মনে হয় না এই মুহূর্তে পৃথিবীর কোনো মেয়ে এবল কিনা। সে যে বয়সেই থাকুক না কেন, প্রত্যেক বয়সেই প্রে করে আমার স্বামী বেঁচে থাকুক, আমি চলে যাব। আর আমার মতো মেন্টালিটির তো যারা এইসব পুজো আচ্ছা এইসব আমি অনেস্টির সাথে পছন্দ করি, আমার কাছে তো এটা আরও বেশি করে। যাকে আর কিছু আমার সেরকমভাবে বলার নেই। এই মুহূর্তেও একটা ভীষণভাবে মেন্টালি যুদ্ধ চলছে, শুধু ওকে হারানোর নয়, আরও অনেক কিছু। দেখা যাক, একটা ধৈর্য সহ্যেরও সীমা থাকে, তো দেখা যাক। মানে বাকিটা আপনারা অনেকেই জানেন, বাকিটা সোশ্যাল মিডিয়া সবাই দেখতেও পাচ্ছেন। যাকে আর কিছু বলার নেই, কাজকর্মটা ভালোভাবে মিটুক, এইটুকুই চাইবো। যে অ্যাটলিস্ট যদি কেউ ওকে কখনো ভালোবেসে থাকেন আমার পরে, তো তাদের কাছে অনুরোধ যে শেষ অবধি, আর তো হয়েই গেল আজকে শুক্র শনি রবি সোম মঙ্গল 5 নম্বর দিন চলছে আজকে, আর গোটা 5-6 দিন যা আছে এই কাজটাকে ভালোভাবে মিটতে দিন। যদি কখনো ভালোবেসে থাকেন ওর আত্মাটাকে শান্তি পেতে দিন। আমি তো শান্তি দিইনি, আপনারা তো শান্তি দিয়েছেন, তাহলে এইটুকু শান্তি ওকে দিতে দিন। এর বাইরে আমার আর কিছু বলার নেই। এইটুকু সবার কাছে অনুরোধ, যাতে আমি শেষ অবধি আমার যতটুকু নিয়ম আছে আমি সেই নিয়মটুকু পালন করতে পারি। এমন যেন না হয় এত কিছুর পরে যে আমি বিরক্ত হয়ে সেখান থেকে সরে যাই। কারণ আজকে তার পরিবার ডেকেই আমাকে, নিজে থেকে তারা ডেকে নিয়মটা পালন করতে বলেছে। আদারওয়াইজ কিন্তু হয়তো এই নিয়মের বেড়াজালের মধ্যে আমি ঢুকতাম না। তো তারা যখন সেটা বলেছে, আমি তাদেরকে অনার করি, আজকের এই নিয়মটা পালন করছি। যাকে সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর বারবার বলি নিজের পছন্দের মানুষটাকে ভালো রাখবেন, সাবধানে রাখবেন। আমি চেয়েছিলাম, আমি পারিনি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন।